গত পর্বে দেখেছেন আমরা কিভাবে ভোরবেলা উঠে গরুমারা ন্যাশনাল পার্কের নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারে গিয়ে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারির টিকিট কেটেছি। তারপর একটা দুর্দান্ত সাফারি করে গন্ডার, বাইসন, ময়ূর দেখে রিসর্টে ফিরে এসেছি। সাফারি করে আমরা আবার রিসর্টে ফেরত এলাম। এবারে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আজকে সারাদিনের প্রোগ্রামের জন্য। আজকে আমরা 7 পয়েন্টস সাইট সিইং এ যাব। আমরা যতক্ষণে সাফারি শেষ করে রিসর্টে ফিরে এলাম ততক্ষণে অনেকেরই ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টে আছে লুচি, তরকারি, টোস্ট, ডিম সেদ্ধ, চা আর কফি। ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা এসে জড়ো হলাম রিসেপশনের সামনে। সোমচিৎদা আমাদের সারথীদের বুঝিয়ে দিলেন আজকে সারাদিনের প্ল্যান। বেরিয়ে পড়লাম আমরা 7 পয়েন্ট সাইট সিইং করতে। লাটাগুড়ির জঙ্গলের মধ্যে দিয়ে এই ন্যাশনাল হাইওয়ে 717 দিয়ে যেতে বরাবরই ভালো লাগে। মাখনের মতো মসৃণ রাস্তা আর দুপাশে গভীর জঙ্গল। কিছুক্ষণের মধ্যেই পেরোলাম ভোরবেলায় আসা গরুমারা জঙ্গলের এন্ট্রি পয়েন্ট। কিছুক্ষণের মধ্যেই গাড়ি বাঁ দিক ঘুরে চলল চাপড়ামারি জঙ্গলের দিকে। আমাদের গাড়িগুলো নম্বর অনুযায়ী পরপর যাচ্ছে। একটু এগিয়ে একটা রেল গেটে থামতে হলো, কারণ ট্রেন আসছে। কি ট্রেন গেস করুন তো? এরপর আবার আমরা রওনা দিলাম খুনিয়া ঝালং রোড ধরে। গৈরিবাস মোড় থেকে আমাদের গাড়ি বাঁক নিল বাঁ দিকে। এদিকেই দলগাঁও ভিউ পয়েন্ট। ডান দিকের রাস্তাটি চলে যাচ্ছে ঝালং এর দিকে। লাটাগুড়ি থেকে 54 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে পৌঁছলাম আজকের আমাদের প্রথম গন্তব্য দলগাঁও ভিউ পয়েন্ট দেখতে। এই হচ্ছে দলগাঁও ভিউ পয়েন্টের গাড়ির পার্কিং, আর পায়ে হাঁটা রাস্তা চলে গেছে এই দিকে। এই রাস্তা ধরে কিছুটা হেঁটে গেলেই সামনে পড়বে দলগাঁও ভিউ পয়েন্ট। অল্প অল্প বৃষ্টি পড়ছে, তাই রাস্তাটাও অল্প পিছল হয়ে আছে। পাথর পেছানো রাস্তা আর চারিদিকটা খুব নিস্তব্ধ। এখানে গভর্নমেন্টের সিনকোনা রিসর্ট আছে, ডান দিকে পরপর কটেজ। দলগাঁওকে বলা হয় ব্যালকনি অফ ডুয়ার্স, কারণ এখানে একসাথে জলঢাকা উপত্যকা, ভুটান পাহাড় আর তার সাথে জঙ্গল দেখা যায়। এই হচ্ছে দলগাঁও ভিউ পয়েন্ট। এখানে সামনে একটা ব্যালকনি করা আছে, এর ওপর থেকে ভিউটা আরো সুন্দর। অপূর্ব সুন্দর জায়গা। এর ওধারের যে পাহাড়গুলো সেগুলো হচ্ছে ভুটানের পাহাড়। এত সুন্দর একটা জায়গায় এসে সবাই ব্যস্ত হয়ে পড়লাম ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফিতে। শুধু ভিউ পয়েন্টের অসাধারণ ভিউই নয়, এখানে আছে একটা পাইন ফরেস্টও। আর রঙিন ফুলের গাছের মেলা। বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা আবার চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এসে গেছি আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য ঝালং ভিউ পয়েন্ট বা গৈরিবাস ভিউ পয়েন্টে।
সামনেই দেখা যাচ্ছে জলঢাকা নদী, আর দূরের ওপাশের পাহাড়গুলো হচ্ছে ভুটানের পাহাড়। পিছনে যে ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে সেটা কোনো মন্দিরের ঘণ্টা নয়, এটা তৈরি করছে বেল সিকাডা, স্থানীয় নাম ঘন্টি পোকা। এখানে বেশ কিছু দোকান আছে যেখানে চা, মোমো, ম্যাগি ইত্যাদি পাওয়া যায়। গৈরিবাস মোড় থেকে 12 কিলোমিটার পথ চলে আমরা এসে পৌঁছলাম বিন্দুতে। রাস্তার অবস্থা সব জায়গাতেই যে বেশ ভালো ছিল তা নয়, তবে দুপাশের সদ্য বৃষ্টিস্নাত সবুজ গাছের সারি, কখনো ছোট ছোট বাড়ি আর তার পাশে লাগানো বাহারি ফুল গাছের সারি, মাঝে মাঝে পাহাড় থেকে নেমে আসা কোনো নামহীন ঝোড়া আমাদের কংক্রিটের জঙ্গল দেখে ক্লান্ত দু চোখকে বেশ তৃপ্তি দিচ্ছিল। এসে গেছি আমাদের 7 পয়েন্ট সাইট সিইং এর পরবর্তী গন্তব্যে, যেটা হচ্ছে বিন্দু। সামনেই দেখা যাচ্ছে বিন্দু ব্যারেজ। বিন্দুতে বেশ কিছু পরপর দোকান আছে। এখান থেকে গিফট দেওয়ার মতো সুভেনির কেনাই যায়। বিন্দু ব্যারেজ জলঢাকা হাইডেল প্রজেক্টের অন্তর্গত। এই জলঢাকা হাইডেল প্রজেক্ট ভারত ভুটান যৌথ আন্তর্জাতিক জলবিদ্যুৎ প্রকল্পের মধ্যে অন্যতম। বিন্দু ব্যারেজ 1960-এর দশকে নির্মিত হয়েছিল। এটি জলঢাকা নদীর ওপর অবস্থিত এবং জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। এটি ভারত ও ভুটানের মধ্যে প্রথম জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে একটি। বিন্দু ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল ঝালংয়ে অবস্থিত জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্পে জল সরবরাহ নিয়ন্ত্রণ করা। এই প্রকল্পটি উত্তরবঙ্গের শিল্প ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এটি ভারত ও ভুটানের যৌথ উদ্যোগে নির্মিত প্রাচীনতম জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে একটি। এই প্রকল্পের উপর ভিত্তি করেই বিন্দু, ঝালং এবং প্যারেন গ্রামগুলির আশেপাশে জনবসতি এবং পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। বাঁধটি ভারত ভুটান সীমান্তে অবস্থিত এবং নদী পার হয়ে ভুটানে যাওয়ার জন্য সেতু হিসেবেও কাজ করে। মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং শান্ত পরিবেশের জন্য বিন্দু বর্তমানে পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান। এই অঞ্চলে এলাচ ও কমলালেবুর চাষ প্রধান অর্থনীতিতে পরিণত হয়েছে। সাইট সিন দেখাতে একটু বিরতি দিয়ে আমরা এবার লাঞ্চের জন্য থেমেছি অ্যাপল স্টোন রেস্টুরেন্টে। এই অ্যাপল স্টোন নামটা হয়েছে এখানে এই ঝোড়ার উপরে একটা পাথর আধ খাওয়া আপেলের মতো দেখতে, সেই জন্য এর নামটা হয়েছে অ্যাপল স্টোন। এখানেই এখন আমরা লাঞ্চ করব। এই অ্যাপল স্টোন রেস্তোরাঁটি খুবই সুন্দর ও সাজানো গোছানো। পাশে ঝর্ণার কলকল আওয়াজ আর পাখির ডাক শুনতে শুনতে আমরা বসে পড়লাম খেতে। এখানকার কর্মীরা খুবই দক্ষ, সঙ্গে সঙ্গে সাজিয়ে দিলেন চিকেন থালি। থালিতে ছিল ভাত, ডাল, পোস্ত, সয়াবিনের তরকারি, মাংস, পাঁপড় ইত্যাদি। প্রত্যেকটা পদই ছিল সুস্বাদু। দলের বাকিদের খাওয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে করতে হয়ে গেল আর এক প্রস্থ ফটোশুট। খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার রওনা দিলাম সামসিং চা বাগান ও লালিগুরাসের উদ্দেশ্যে। এখান থেকে লালিগুরাস 25 কিলোমিটার। ইয়ংটং চা বাগানের মধ্যে দিয়ে যখন পৌঁছলাম তখন আলো অনেক পড়ে এসেছে। আকাশে মেঘের মুখ আরো ভারী হয়ে এসেছে। লাঞ্চ করে আমরা এবার এসে পৌঁছলাম সামসিং টি গার্ডেন। লালিগুরাস নামের উৎপত্তি আসে নেপালি ভাষা থেকে। লালি মানে লাল, গুরাস মানে রডোডেনড্রন ফুল।
অর্থাৎ লাল রডোডেন্ড্রন ফুল। সামসিং সুন্তালেখোলা অঞ্চলে আগে প্রচুর লাল রডোডেন্ড্রন দেখা যেত। স্থানীয় নেপালি ও লেপচা জনগোষ্ঠী সেই ফুলকে লালিগুরাস নামে ডাকত। পিকনিক স্পট ও এলাকাটি সেই ফুলের নামেই পরিচিত হয়, কারণ বসন্তকালে পাহাড়ি ঢালে এই লাল ফুল ফুটে গাঢ় লাল আভা ছড়িয়ে দিত। এলাকার সৌন্দর্যের অন্যতম পরিচয় ছিল এই ফুল। স্থানীয়রা পথনির্দেশে জায়গাটিকে ওই নামেই ব্যবহার করতে শুরু করেন। ধীরে ধীরে পর্যটকদের মধ্যেও সেই নাম জনপ্রিয় হয়ে যায়, লালিগুরাস পিকনিক স্পট। টিপ টিপ করে পড়ছে বৃষ্টি, কিন্তু এই বৃষ্টি আমাদের বেড়ানোর উৎসাহতে কিন্তু একেবারেই জল ঢেলে দিতে পারেনি। আমরা বৃষ্টি মাথায় নিয়েই চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যে, যেটা হচ্ছে লালিগুরাস এবং সামসিং টি গার্ডেন। জলপাইগুড়ি জেলার অন্তর্গত মালবাজার এলাকার এই সামসিং টি গার্ডেনের বৈশিষ্ট্য হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, আর তার সাথে এই জায়গাটা লালিগুরাস। লালিগুরাস একটা পিকনিক স্পট। এখানে বিভিন্ন ছুটি ছাটাতে আশেপাশের জায়গা থেকে লোকজন পিকনিক করতে আসে। কিন্তু একটা যেটা বাজে লেগেছিল আগের বারে এসেও, যে পিকনিক করে এখানে সবাই চারদিকে খুব প্লাস্টিক এবং নোংরা ছড়িয়ে ছিটিয়ে যান, যেটা এবারে একটু হলেও কম দেখলাম। অলরেডি সূর্য ডুবে গেছে, সন্ধে হয়ে আসছে, চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে। তার মধ্যেই এই মূর্তি নদীর যে অববাহিকা, সেটা অপূর্ব লাগছে। একটু নির্জনে এখানে নিচ থেকে মূর্তি নদীর আওয়াজ শোনা যাচ্ছে, নদীর কলকল জলের আওয়াজ খুবই সুন্দর লাগছে শুনতে। কিন্তু তার সাথে সাথে আকাশ থেকেও পড়ছে টিপ টাপ জলের ফোঁটা। রৌদ্রোজ্জ্বল দিনে এই জায়গাটার সৌন্দর্য যেন বহু গুণ বেড়ে যায়। আগের বার যখন এসেছিলাম সেই সময় এখানে মোমো খেয়েছিলাম। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা দেব। অন্ধকার হয়ে যাওয়ায় দলের অনেকেই রিসর্টে ফিরে গেলেন। আমরা কয়েকজন গেলাম আরেকটি স্পট রকি আইল্যান্ড দেখতে। যদিও এখান থেকে রাস্তা মাত্র 3 কিলোমিটার, কিন্তু বেশ সময় লাগলো, কারণ রাস্তা খুবই খারাপ। আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের শেষ গন্তব্য রকি আইল্যান্ডে। যদিও এখন অন্ধকার হয়ে গেছে, তাও দেখানোর চেষ্টা করছি অন্ধকারের মধ্যেই যতটুকু সম্ভব। অন্ধকার হয়ে গেছিল, তাও রকি আইল্যান্ডের পাথরে ধাক্কা লেগে জলের যে সাদা ফেনা, সেগুলো ভালোই বোঝা যাচ্ছিল। দিনের বেলা ভারী সুন্দর লাগে এই জায়গাটি। আগের বারের কিছু ফটো দিয়ে দিলাম। এখানে আমি এসেছিলাম বহু বছর আগে, প্রায় 7-8 বছর আগে। তখন চারিদিকে এত বেশি দোকানপত্র বাড়িঘর ছিল না, অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল। এখন এসে দেখেছি চারদিকে রেস্টুরেন্ট, হোমস্টের ছড়াছড়ি। এই তলাতে রিভার বেডের নিচে নামা যায়, কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে বলে এখন আর নিচে নামবো না। এখান থেকেই দেখে আমরা ফিরে যাব। একটা গ্রুপ ফটো তুলে আজকের দিনের বেড়ানোর লিস্ট কমপ্লিট করে আমরা ফেরার পথ ধরলাম। রিসর্টে ফিরে দেখি হইচই পড়ে গেছে। সান্ধ্যকালীন স্ন্যাক্সের কাউন্টারে ভিড় তো ছিলই, তার সাথে রাভা উপজাতির কয়েকজন নৃত্যশিল্পী এসেছেন। নৃত্য ও গীতের মাধ্যমে তাদের উপজাতির ঐতিহ্য পরিবেশনের জন্য। বনফায়ারের আগুন জ্বলে উঠল এডিবি ক্যানভাসের লনে, আর শুরু হলো একটা জমজমাট সন্ধ্যা। রাবা বা রাভা নৃত্য উত্তরবঙ্গের এক গুরুত্বপূর্ণ আদিবাসী নৃত্যশৈলী, যা মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও অসম, মেঘালয়ের কিছু অংশে বসবাসকারী রাভা জনগোষ্ঠীর প্রাচীন ঐতিহ্য বহন করে। রাভাদের সংস্কৃতি, প্রকৃতি, কৃষি, শিকার, দেবতা আরাধনা ও সামাজিক সম্প্রীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই নৃত্য। এজন্য তাদের নৃত্য জীবনের নানা দিককে রঙিনভাবে তুলে ধরে। রাভা নৃত্য মূলত একাধারে ধার্মিক, ঋতুভিত্তিক, উৎসব নির্ভর ও লোকজ নৃত্য।
দলের সদস্যরা সারিবদ্ধভাবে বা বৃত্তাকারে নাচেন। তাদের নাচে কখনো আনন্দ, কখনো বীরত্ব, কখনো কৃষি কার্যের ঘ্রাণ ফুটে ওঠে। রাভা নৃত্যের বেশ কয়েকটি ধরন আছে, যেমন বাইশা নৃত্য। রাভাদের সবচেয়ে জনপ্রিয় নৃত্য এটি। সাধারণত উৎসব ও সামাজিক অনুষ্ঠানে মেয়েরা পরিবেশন করে। পোশাকে উজ্জ্বল রং থাকে, বিশেষত লাল, এবং পুঁতির নকশা থাকে। পদচারণা নরম ও ছন্দময়। বেগা নৃত্য পুরুষদের বিশেষ নাচ, যা শিকার বা বন্যপ্রাণীর গতিবিধি অনুকরণ করে। দ্রুত পদক্ষেপ, লাফ, হাতের ভঙ্গিমা যোদ্ধাভাব প্রকাশ করে। মাইখোলা বা মাইকোলা নৃত্য কৃষিকাজ, বীজ বোনা, ফসল কাটার অনুকরণ। নারীরা দল বেঁধে নাচেন। ছন্দ খুবই পুনরাবৃত্তিমূলক ও কোমল। এছাড়াও ডামর বা ডামরিয়া নৃত্য উৎসব উপলক্ষে পুরুষ নারী মিলিতভাবে পরিবেশন করেন। ঢোল ও বাঁশির তালে শক্তিশালী ছন্দ দেখা যায়। মাসলা নৃত্য দেবতা আরাধনা, বিশেষ করে প্রকৃতি ও বংশ দেবতার উদ্দেশ্যে। এখানে ধীর, শান্ত, তন্ত্র অনুসঙ্গম সম হাতের ভঙ্গিমা দেখা যায়। রাভাদের নিজস্ব লোকবাদ্যগুলি নাচের তাল, ছন্দ নির্ধারণ করে। এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্রগুলো হল ঢোল, প্রধান তালের বাহক। এছাড়াও মাদল বা নাগরা শক্তিশালী ছন্দ তৈরি করে। বাঁশি এবং শিঙা, এছাড়াও খর্তা বা ঝাঁঝরা ধাতব ও ঝনঝন শব্দ নৃত্যের শ্রুতি তৈরি করে। ওনাদের নিজেদের পারফরমেন্স শেষ হয়ে যাওয়ার পর আমাদের দলের সবাই যোগ দিলেন ওনাদের সাথে। রাভা ছন্দে পা মেলানো থেকে 8 থেকে 80 কেউই বাদ যাননি। অসাধারণ একটা সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করলাম আমরা এডিবি ক্যানভাসের লনে। এবারে ডিনার করতে যাব। আগে হবে গানা, তারপর হবে খানা। রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো আমাদের গানের আসরও শেষ হয়েও হইল না শেষ। এবারের আসরের মধ্যমণি সুশান্ত জেঠু। ওনার মতো ন্যাচারাল গানের গলা আর সুর ও তাল জ্ঞান খুব কম লোকেরই আছে। ওনাকে সবাই মিলে চেপে ধরা হলে আমাদের অনুরোধ উনি ফেলতে পারলেন না। দাঁড়া, লিরিক্সটা বার করি। ওটা তুমি শুদ্ধ গাইবে, তুমি আগের বার আমার সাথে গেয়েছিলে। আকাশ তো বড়, জীবন অজানা রাহানি, চলো পাখা মেলে ধরো। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। देखिए गुलाब की ओ डालियां, बढ़ के चूम लेना आपके कदम। खोए खोए कोई भी हवाब में,
कोई आपको बना न ले सनम। গান আড্ডায় একটা অবিস্মরণীয় সন্ধ্যা কাটালাম আমরা। এদিন ডিনারে ছিল স্যালাড, জিরা রাইস, কষা মাংস, গোলাপ জামুন। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए, आपको हमारी कसम लौट आइए, आपको हमारी कसम लौट आइए। আজকের পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। শুভরাত্রি।